হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আবারও চলে আসলাম আমি হিমেল আপনাদের মাঝে নতুন একটি ঘটনা নিয়ে। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন একজন ইমেলের মাধ্যমে। তো উনি যেভাবে আমার কাছে ঘটনাটি পাঠিয়েছেন আমি আপনাদের কাছে ঠিক সেইভাবে বলার চেষ্টা করছি। ঘটনায় যাওয়ার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ঘটনা কেমন লেগেছে ঘটনা শোনার পরে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো আমি চলে যাচ্ছি মূল ঘটনায়। রাত যত গভীর হয় ততই চারপাশ নিস্তব্ধ হয়ে আসে। শহরের কোলাহল থেকে অনেক দূরে গ্রামের এক পাশে দাঁড়িয়ে আছে পুরনো এক জমিদার বাড়ি। বাড়ির চারপাশে ঘন অন্ধকার, যেন রাতের ছায়াগুলো এখানে আরো কালো হয়ে নেমে এসেছে। সেই বাড়ির সামন দিয়ে হেঁটে যাচ্ছিল রিয়াদ। নতুন চাকরির সূত্রে ওই গ্রামে এসেছে সে। অল্প কিছুদিন হলো এসেছিল, কিন্তু এর মধ্যেই বাড়ির গল্প শুনে কেমন জানি অস্বস্তি লাগছে রিয়াদের। গ্রামের মানুষ বলে রাতের বেলা ওখানে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয়। কেউ কেউ বলে বাড়িটা অভিশপ্ত। রিয়াদ অবশ্যই এসব কথায় বিশ্বাস করে না, তবে আজ রাতে এখানে আসার পর বুকের ভেতরটা একটা অজানা শিহরণ টের পেল। বাতাস কেমন যেন ভারী হয়ে লাগছিল, যেন কেউ তাকে দেখছে, অনুসরণ করছে। হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। রিয়াদ দ্রুত পেছনে তাকালো, কিছু নেই। তবু মনে হলো ছায়ার ভেতর কিছু একটা নড়ে উঠল। রিয়াদ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। গা ছমছমে অনুভূতি হলেও নিজেকে বোঝালো সবই কল্পনা। সে আবার হাঁটতে শুরু করলো, কিন্তু কয়েক কদম যাওয়ার পরেই পেছন থেকে এক অদ্ভুত শব্দ ভেসে এলো, খস খস। মনে হলে যেন শুকনো পাতার উপর দিয়ে কেউ আস্তে আস্তে হাঁটছে। রিয়াদের শরীরে কাঁটা দিয়ে উঠলো। পা থামিয়ে সে আবার পেছনে তাকালো, কিন্তু কেউ নেই। গভীর রাতের বাতাস গাছের পাতায় শব্দ তুলছে, সেটাই হয়তো শুনেছে সে। নিজেকে এই বলে সান্ত্বনা করলো রিয়াদ, কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত দৃশ্য তার চোখে পড়লো। জমিদার বাড়ির বারান্দায় একটা ছায়া দাঁড়িয়ে আছে। অন্ধকারের ভেতরে রিয়াদ বুঝতে পারলো সেটা কোনো সাধারণ ছায়া নয়, মানুষের মতো আকৃতি, কিন্তু যেন ধোঁয়ার মতো ঝাপসা। চোখের পলক ফেরার আগেই ছায়াটা নড়ে উঠলো। রিয়াদের শরীর জমে গেল, পা যেন মাটিতে আটকে গেছে। হঠাৎ ছায়াটা একটা বিকট শব্দ করলো, হোম। রিয়াদ বয়ে পেছনে সরে গেল। সে ঠিক করলো এই বাড়ির কাছে আর এক মুহূর্তও থাকবে না। দ্রুত পা চালিয়ে গ্রামের দিকে চলতে লাগলো। পেছনে জমিদার বাড়ির দিকে একবার তাকাতেই দেখলো ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছে। রিয়াদ দৌড়াতে শুরু করলো, বুক ধড়ফড় করছে, মনে হচ্ছে পেছন থেকে কেউ তাকে অনুসরণ করছে। অন্ধকার গতিপথ ধরে ছুটতে ছুটতে একসময় গ্রামের বাজারের কাছে এসে থামলো রিয়াদ। হাঁপাতে হাঁপাতে আশেপাশে তাকিয়ে দেখলো সব শান্ত, কোথাও কেউ নেই। বাতাসেও তার দূরের বাঁশঝাড়ের পাতাগুলো কাঁপছে। সে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, সব মিথ্যে, সব কল্পনা, নিজেকে সে বোঝালো। কিন্তু এই মুহূর্তে তার কানে এলো একটা কণ্ঠস্বর, এক শ্বাসরুদ্ধকর চাপা হাসি, হ হ হ। রিয়াদের মাথার চুল দাঁড়িয়ে গেল। সে আস্তে আস্তে পিছন ফিরলো। বাজারে ভাঙা ছায়ের দোকানের সামনে একটা ছায়ামূর্তি দাঁড়িয়েছিল। এবার আর ভুল হয়নি। নিঃসন্দেহে সে যা দেখছে তা বাস্তব। দোয়ার মতো কালো শরীর, লম্বা হাত আর ফ্যাকাশে আলো ছায়ার মাঝে টিম করা চোখ। হঠাৎ সেই ছায়াটা ধীরে ধীরে হাত বাড়িয়ে রিয়াদের দিকে এগিয়ে এলো। রিয়াদ চিৎকার করতে চাইলো, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। শুধু দেখলো ছায়াটা একদম কাছে চলে এসেছে, আর তার কানের কাছে পিস করে বলছে, ফিরে এসো আমার কাছে। রিয়াদের চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। রিয়াদ অজ্ঞান হয়ে পড়েনি, তবে শরীর অবশ লাগছিল, গা ঠান্ডা, যেন তার আশেপাশে সবকিছু জমে যাচ্ছে। ছায়ামূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। মুখ বোঝা যাচ্ছিল না, কিন্তু ফিসফিস শব্দটা এখনো কানে বাজছে, ফিরে এসো আমার কাছে। রিয়াদ প্রচন্ড ভয় পেয়ে গেছে, কিন্তু নিজেকে সামলাতে চেষ্টা করলো। সে এক ধাক্কায় পেছনে সরে গেল, কিন্তু ছায়াটা যেখানে ছিল সেখানেই রয়ে গেল। এখন আরো স্পষ্ট বোঝা যাচ্ছে এটা কোনো সাধারণ ছায়া নয়, মনে হচ্ছে একটা অস্পষ্ট অবয়ব। দোয়ার মতো গা ছমছমে শরীর, দীর্ঘ হাত আর ছাদের আলো ফ্যাকাশে, চোখ জ্বলজ্বল করছে।
রিয়াদ ভয়ে দৌড়ে পালাতে চাইলো, কিন্তু শরীর নড়ছে না। ঠিক তখনই, রিয়াদ ভাই, এখানে কি করছো? কেউ একজন তার কাঁধে হাত রাখতেই চমকে উঠল রিয়াদ। সঙ্গে সঙ্গে ছায়াটা মিলিয়ে গেল। সে তাকিয়ে দেখলো গ্রামের নৈশ প্রহরী রহিম দাঁড়িয়ে আছে তার পাশে, হাতে লণ্ঠন, চোখে বিস্ময়। রিয়াদ থরথর করে কাঁপতে কাঁপতে বলল, আপনি কিছু দেখলেন? রহিম অবাক হয়ে বলল, কি দেখব? আপনি এত রাতে এখানে কি করছেন? রিয়াদ বুঝতে পারছিল না কি বলবে, কিন্তু সে কি সত্যি কিছু দেখেছিল নাকি এটা তার মনের ভুল? তবে একটা ব্যাপারে সে নিশ্চিত, এবার এটা অস্বাভাবিক। আর এই ছায়াটা, এটা তার পিছু নিচ্ছে। রিয়াদ ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। তার শরীর তখনও থরথর করে কাঁপছে। রহিম এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, আপনি এত রাতে এখানে কি করছেন রিয়াদ ভাই? রিয়াদ কি বলবে বুঝতে পারছিল না। ছায়ামূর্তিটির কথা বললে কি রহিম বিশ্বাস করবে? একটু থেমে বলল, আমি এখানে আসছিলাম, হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে ডাকলো। তারপরেই রিয়াদ বাকিটা বলতে গিয়ে থেমে গেল। রহিমের চোখে আতঙ্ক ফুটে উঠল। সে চারপাশে একবার দেখে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি সে ছায়াকে দেখেছেন? রিয়াদের বুক কেঁপে উঠল। আপনিও জানেন ওর কথা? রহিম ধীরে ধীরে মাথা ঝাঁকালো। তার মুখ না স্নান হয়ে গেল। সেই গ্রামে সবাই জানে, কিন্তু কেউ বলতে চায় না। আপনি হয়তো ভুল করেও ওর নজরে পড়ে গেছেন। রিয়াদের কাঁধে একটা ঠান্ডা শিহরণ বয়ে গেল। নজরে পড়েছি? রহিম চারপাশ দেখে নিল, যেন কেউ শুনে ফেলবে এই কথা। তারপর নিচু গলায় বলল, এই ছায়াটা শুধু তাকে অনুসরণ করে যে ওর সঙ্গে কোনোভাবে জড়িত হয়ে পড়ে। একবার নজর পড়লে সে আর সহজে মুক্তি পায় না। রিয়াদের গলা শুকিয়ে গেল। সে কি সত্যি কোনো ভয়ঙ্কর কিছুতে জড়িয়ে পড়েছিল? রিয়াদ আতঙ্কিত চোখে রহিমের দিকে তাকিয়ে বলল, আমি এর থেকে মুক্তি পেতে চাই, কি করতে হবে? রহিম গভীর একটা নিঃশ্বাস নিয়ে চারপাশে দেখে নিল। রাতের নিস্তব্ধতা যেন আরো গা চমচমে লাগছিল। তারপর ফিসফিস করে বলল, আপনার জন্য বিপদ হয়ে গেছে রিয়াদ ভাই। এই ছায়া কাউকে সহজে ছাড়ে না। একবার যার উপর নজর দেয় তাকে সে তাড়া করবেই। রিয়াদের শরীরে একটা শীতল স্রোত বয়ে গেল। কিন্তু আমি তো কিছু করিনি, শুধু হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ রহিম দ্রুত হাত তুলে থামিয়ে দিল। আপনি কি জমিদার বাড়ির দিকে গিয়েছিলেন? রিয়াদ মাথা ঝাঁকালো। রহিম চোখ বন্ধ করলো, যেন কিছু মনে করার চেষ্টা করছে। এই ছায়ার গল্প আপনি জানেন? রহিম ধীরে ধীরে বলল। রিয়াদ মাথা নাড়ল। রহিম লণ্ঠন উঁচু করে ফিসফিস করে বলতে লাগলো, অনেক বছর আগে এই জমিদার বাড়িতে এক অভিশপ্ত ঘটনা ঘটেছিল। জমিদার সাহেবের ছোট মেয়ে রূপসা, তাকে কেউ এক রাতে শেষ করে দেয়। সেই রাত থেকেই কেউ বলে তার ছায়ার মতো কিছু দেখে। প্রথমে মনে হয় দোয়ার মতো, কিন্তু যদি কেউ খুব কাছে থেকে দেখে তাহলে সে আর স্বাভাবিক থাকতে পারে না। তার এটা কি রূপসার আত্মা? রহিম গাল নাড়ল না, শুধু বলল, কেউ জানে না, কিন্তু আপনি যদি ওর নজরে পড়ে গিয়ে থাকেন তাহলে এখনই কিছু একটা করা দরকার। রিয়াদ অনুভব করলো তার চারপাশে বাতাস আরো ভারী হয়ে আসছে। ঠিক তখনই পেছন থেকে আবার শীষ ঠান্ডা ফিসফিস কণ্ঠস্বর ভেসে এলো, ফিরে এসো আমার কাছে। রিয়াদের পুরো শরীর অবশ হয়ে গেল। রিয়াদের গায়ে কাঁটা দিয়ে উঠলো। পেছন থেকে ভেসে আসা সেই কণ্ঠস্বর ঠান্ডা কাঁপুনি ভরা, ফিরে এসো আমার কাছে। তার শিরোধারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে আস্তে আস্তে পেছন ফিরল। নিস্তব্ধ অন্ধকারের ভেতর দোয়ার মতো গঠিত সেই ছায়াটা আবার দাঁড়িয়ে আছে। রিয়াদ দেখলো এবার ছায়াটা আরো স্পষ্ট। তার অন্ধকারে মিশে থাকা শরীর থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠছে, আর তার ফ্যাকাশে চোখ দুটো সরাসরি রিয়াদের দিকে তাকিয়ে আছে। সে কিছু বলতে গিয়েও পারল না, গলা শুকিয়ে গেল। রিয়াদ ভাই, পিছনে তাকাবেন না, রহিম ফিসফিস করে বলল। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। ছায়াটা এবার ধীরে ধীরে রিয়াদের দিকে এগিয়ে আসছে। বাতাস ভারী হয়ে যাচ্ছে, চারপাশে শব্দ মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই মুহূর্তেই সবকিছু শেষ হয়ে যাবে। ঠিক তখনই রহিম কাঁপা কাঁপা গলায় বলল, ওর চোখের দিকে তাকাবেন না, একদম না। রিয়াদ কোনো মতে মুখ ফিরিয়ে নিল, কিন্তু ছায়াটা এবার আরো কাছে চলে এলো। তখনই রহিম দ্রুত পকেট থেকে একটা ছোট কাচের বোতল বের করে দিয়ে রিয়াদের হাতে দিল। বোতলের ভেতর ঘন লালচে তরল। এটা ছিটিয়ে দিন তাড়াতাড়ি। রিয়াদ কিছু বুঝে ওঠার আগেই রহিম বোতলের মুখ খুলে দিল। এক মুহূর্তের ভাবার সুযোগ নেই। সে দ্রুত
ছায়ার দিকে বোতল থেকে তরলটা ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গে এক তীব্র বিকট চিৎকার ভেসে এলো। আহ! ছায়াটা ধোয়ার মতো কুকড়ে যেতে লাগলো, যেন আগুনে পুড়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে সেটা মিলিয়ে গেল অন্ধকারের ভেতরে। সবকিছু আবার নিস্তব্ধ হয়ে গেল। রিয়াদ হাঁপাতে লাগলো। এখনো বিশ্বাস করতে পারছে না সে কি দেখলো। রহিম তার কাঁধে হাত রাখলো। এটা শেষ হয়নি রিয়াদ ভাই, এটা শুধু শুরু। রিয়াদ হাঁপাতে হাঁপাতে পেছনে তাকালো। ছায়াটা মিলিয়ে গেছে, কিন্তু তার গা থেকে এখনো ঠান্ডা ঘাম ঝরছে। রহিম চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখে আতঙ্ক। এটা এটা কি সত্যিই চলে গেছে? রিয়াদ ফিসফিস করে বলল। রহিম ধীরে ধীরে মাথা নাড়ল। না রিয়াদ ভাই, ও গেছে ঠিকই, কিন্তু ফিরে আসবে। ও আপনাকে ছেড়ে দেবে না। রিয়াদের বুক ধক করে উঠল। মানে? আমি তো কিছু করিনি, কেন ও আমাকে তাড়া করবে? রহিম এবার গভীর শ্বাস নিল। কারণ আপনি জমিদার বাড়ির সামনে গিয়েছিলেন। এটা অনেক পুরনো অভিশাপ। যে কেউ একবার ওর নজরে পড়লে সে থেমে গেল। কি হবে? রিয়াদ অধৈর্য হয়ে জিজ্ঞাসা করলো। রহিম ধীরে ধীরে বলল, সে হয় উন্মাদ হয়ে যায়, নয়তো 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 মরে যায়। রিয়াদের হাত পা ঠান্ডা হয়ে এলো। তার মানে সে এখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। বাতাস আবার বাড়ি হয়ে আসছে, চারপাশে গাছপালা খাচ্ছে, যেন কিছু একটা আবার আসছে। রহিম ফিসফিস করে বলল, এখানে থাকা ঠিক হবে না, আমাদের এখনই গ্রাম ছাড়া একজনের কাছে যেতে হবে। রিয়াদ আর প্রশ্ন করলো না। সে জানে যত তাড়াতাড়ি সম্ভব এই ছায়ার হাত থেকে মুক্তি পেতে হবে, তা না হলে হয়তো আর ফিরে আসতে পারবে না। রিয়াদ আর এক মুহূর্ত দেরি করতে চাইল না। রহিমের সঙ্গে দ্রুত গ্রামের দিকে হাঁটতে শুরু করলো। চারপাশে অন্ধকার কেমন জানি ঘন হয়ে এসেছে, যেন রাতটা আরো গা চমচম হয়ে উঠছিল। আমরা কোথায় যাচ্ছি রহিম ভাই? হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলো রিয়াদ। রহিম নিচু গলায় বলল, গিরিবালা দিদার কাছে। উনি এই গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ। অনেকে বলে ওনার কাছে কিছু গোপন তান্ত্রিক বিদ্যা আছে। একমাত্র উনিই জানেন কিভাবে এই ছায়ার অভিশাপ কাটানো যায়। রিয়াদের শরীর কাঁপতে লাগলো। এত কিছু তার সঙ্গে কেন হচ্ছে? দুজন দ্রুত গ্রামের শেষ প্রান্তে পৌঁছে গেল। সেখানে একটা পুরনো ঘরের ভেতর থেকে টিমটিমে আলো দেখা যাচ্ছে। রহিম ধীরে ধীরে দরজায় ঠক ঠক করলো। কিছুক্ষণ চুপচাপ থাকার পর দরজা একটু ফাঁক হলো। এক বয়স্কা মহিলা তাকিয়ে আছে। তার চোখ দুটো গভীর, যেন অনেক কিছু জানে। কেন এসেছিস? তার কণ্ঠ শুষ্ক আর কাঁপা কাঁপা। রহিম ধীরে ধীরে বলল, দিদা, ওর উপর ছায়ার নজর পড়েছে, আপনি কি সাহায্য করতে পারবেন? গিরিবালা কিছুক্ষণ রিয়াদের দিকে তাকিয়ে থাকলেন, তারপর দৃঢ় পায়ে ভেতরে চলে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এলেন, হাতে একটা পুরনো খাসার পাত্র, তাতে কালো কোনো তরল, আর তার গায়ে কিছু রহস্যময় লেখা খোদাই করা। তিনি বললেন, এই অভিশাপ সহজে কাটবে না, কিন্তু যদি সাহস থাকে তাহলে চেষ্টা করা যেতে পারে। রিয়াদের শ্বাস বন্ধ হয়ে এলো। কি করতে হবে? গিরিবালা একটানা তাকিয়ে থেকে বলল, তোমাকে আবার জমিদার বাড়িতে যেতে হবে। গিরিবালার কথা শুনে রিয়াদ হতভম্ব হয়ে গেল। আবার জমিদার বাড়িতে যেতে হবে? তার কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল। আমি তো সবে ওখান থেকে প্রাণ নিয়ে পালিয়েছি। যেখানে গেলে যদি ছায়াটা আবার আক্রমণ করে? গিরিবালা শান্ত গলায় বলল, এটাই তোমার একমাত্র উপায়। ওর অভিশাপ কাটাতে হলে তোমাকে ওর আসল রহস্যের মুখোমুখি হতে হবে। রিয়াদ কাঁপা কাঁপা গলায় বলল, কিন্তু আমি জানি না এটা কিভাবে সম্ভব। আমি কিছুই করিনি, তবু কেন আমার পেছনে লেগেছে? গিরিবালা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন, তারপর বললেন, সবাই ভাবে ছায়াটা নিছক একটা ভূত, কিন্তু এটা তার চেয়েও বেশি কিছু। এটা একটা অভিশাপ যা নির্দিষ্ট কিছু মানুষের উপর পড়ে। রিয়াদের কপালে ভাঁজ পড়ল। নির্দিষ্ট মানুষ মানে? গিরিবালা ধীরে ধীরে বলল, যে কেউ জমিদার বাড়িতে সীমানায় গেলে ছায়ার নজর পড়ে না, শুধু তারা যাদের সাথে ওর কোনো যোগসূত্র আছে। রিয়াদ আতঙ্কিত হয়ে গেল, কিন্তু আমার সাথে ওর কি সম্পর্ক? গিরিবালা তাকালেন রহিমের দিকে। এ প্রশ্নের উত্তরও জানে। রিয়াদ অবাক হয়ে রহিমের দিকে তাকালো। রহিম মাথা নিচু করে বলল, আপনার দাদার সময় থেকে এই জমিদার বাড়ির সাথে আপনার পরিবারের একটা পুরনো সম্পর্ক ছিল রিয়াদ ভাই, কিন্তু সেই সম্পর্কের গল্প আপনি জানেন না। রিয়াদের হৃদয় স্পন্দন বেড়ে গেল। কি সম্পর্ক? রহিম ধীরে ধীরে বলল, আপনার দাদু ছিলেন জমিদার বাড়ির একজন বিশ্বস্ত কর্মচারী, কিন্তু এক রাতে সেখানে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটে, আর তার জন্য দোষ পড়ে আপনার দাদুর উপর।
সেই রাত থেকেই ছায়ার জন্ম হয়। রিয়াদ অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। তার পরিবারের সাথে এই অভিশপ্ত বাড়ির কোনো যোগসূত্র ছিল? গিরিবালা এবার বললেন, তোমাকে ফিরতে হবে সেই বাড়িতে, কারণ ও তোমারই অপেক্ষায় আছে। রিয়াদের মাথা ঘুরতে লাগলো। আমার দাদুর উপর দোষ পড়েছিল, কিন্তু কেন? গিরিবালা ধীরে ধীরে বললেন, সত্যিটা জানতে হলে তোমাকে জমিদার বাড়িতে গিয়েই খোঁজ বের করতে হবে। ছায়াটা কেবল তোমার দাদুর মৃত্যুর প্রতিশোধ নিতে চায় না, বরং সে অপেক্ষা করছে কারোর জন্য। সেটা তোমাকেই জানতে হবে। রিয়াদের খাদের উপর অদৃশ্য এক ভার নেমে এলো। সে জানে এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে ওর সত্যের মুখোমুখি হতেই হবে। সে গভীর শ্বাস নিল, তারপর দৃঢ় গলায় বলল, আমি যাব। রহিম ভয় পেয়ে গেল। আপনি কি নিশ্চিত? ওখানে গেলে আপনি আর ফিরে নাও আসতে পারেন। গিরিবালা তখন একটা কালো সুতোয় তাবিজ এগিয়ে দিলেন। এটা পরে নাও, এটা কিছুটা হলেও তোমাকে রক্ষা করবে, কিন্তু মনে রেখো, ছায়াটা চাইবে তুমি ওর খেলায় খেলো। তুমি যদি ভয় পেয়ে পালাও, তবে আর ফিরে আসতে পারবে না। রিয়াদ তাবিজটা হাতে নিল। তার মনের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রহিম ধীরে ধীরে বলল, আমিও আপনার সঙ্গে যাব রিয়াদ ভাই। গিরিবালা এক মুহূর্তে চুপ থেকে বলল, ঠিক আছে, তবে রাত 12টার মধ্যে ফিরে আসতে হবে, না হলে ওদের দুনিয়া আটকে যাবে। রিয়াদের শিরোধারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। অভিশপ্ত জমিদার বাড়িতে তার জন্য কি অপেক্ষা করছে সে জানে না, কিন্তু এখন পিছু হাঁটার উপায় নেই। রিয়াদ আর রহিম গিরিবালার কথা মাথায় রেখে দ্রুত জমিদার বাড়ির দিকে রওনা দিল। রাত তখন গভীর, চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ, কুয়াশা। অস্তরণের রাস্তা যেন আরো অন্ধকার, আরো রহস্যময় হয়ে উঠল। জমিদার বাড়ির সামনে এসে দুজন থমকে দাঁড়ালো। পুরনো বাড়িটা যেন অন্ধকারের মধ্যে আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। বাড়ির জানালাগুলো ফাঁকা চোখের মতো, আর গেটটা আধ খোলা, যেন অপেক্ষা করছে কেউ ঢুকবে বলে। রিয়াদ ধীরে ধীরে গেটের ভেতরে পা রাখলো। এই বাড়ির ভেতর যে একবার ঢুকে, সে আর আগের মতো থাকতে পারে না। গিরিবালার কথা মনে পড়ল তার। রহিম ফিস ফিস করে বলল, রিয়াদ ভাই, আমরা কি সত্যিই ঠিক কাজ করছি? রিয়াদ কোনো উত্তর দিল না। তার মনে এখন একটাই প্রশ্ন, ছায়াটা কে, আর তার পরিবারের সঙ্গে কি সম্পর্ক? বাড়ির ভেতর ঢুকতেই একটা কাঁপুনি দিয়ে উঠল রিয়াদ। চারপাশে ধুলো জমে আছে, বাতাসে একটা পচা গন্ধ, দেয়ালে পুরনো ছবি ঝুলছে। তেল ছিটে ফ্রেশ জমিদার পরিবারের মুখগুলো যেন ফিস ফিস করে কিছু বলতে চাইছে। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। একটা অদৃশ্য স্রোত যেন ঘরের ভেতর দিয়ে বইল। তার সাথে সাথেই কাঁপতে লাগলো জানালার কপাট। ফিরে এসো আমার কাছে, সেই ঠান্ডা ফিস ফিস গলা। রিয়াদ আর রহিম থমকে দাঁড়ালো। সামনে পুরনো লাল গালিচার উপর কালো দোয়ার মতো কিছু একটা জমতে শুরু করলো। চোখের সামনে আস্তে আস্তে ছায়াটা গড়ে উঠলো। এইবার আর দূরে নেই, খুব কাছে, ফ্যাকাশে। চোখ দুটো সরাসরি রিয়াদের দিকে তাকিয়ে আছে। রিয়াদের মনে হলো সময় যেন থেমে গেছে। ছায়াটা এবার স্বাভাবিকের চেয়ে আলাদা লাগছে, আর আকৃতি এখন মানুষের মতো স্পষ্ট। তুমি ফিরে এসেছো? অবশেষে রিয়াদের দম বন্ধ হয়ে এলো। এই ছায়াটা কি সত্যিই তার জন্য অপেক্ষা করছিল? রিয়াদের শরীর অবশ হয়ে আসছে। ছায়াটা এবার আরো পরিষ্কার, একটা আবছা নারী মূর্তি, যার চোখ দুটি ধকধকে আগুনের মতো জ্বলছে। তার গলার স্বর কাঁপছে, কিন্তু তাতে একটা করুণ আকুতি আছে। তুমি অবশেষে ফিরে এলে। রিয়াদ গিলে ফেলল। তার মনে হচ্ছে গলার ভেতর কিছু আটকে গেছে। রহিম তর করে কাঁপতে লাগলো, রিয়াদ ভাই, এর থেকে দূরে যান। কিন্তু রিয়াদ নড়তে পারছে না। ছায়াটা ধীরে ধীরে তার দিকে হাত বাড়ালো। একটা হিম শীতল বাতাস আছড়ে পড়লো তার গায়ে। তুমি ভুলে গেছো? কিন্তু আমি ভুলিনি। তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে। রিয়াদ ফিস ফিস করে বলল, আমি প্রতিশ্রুতি? আমি তো তোমাকে চিনি না। ছায়াটা এবার এক ঝটকায় তার সামনে চলে এলো। হিমশীতল একটা শীতল ছড়িয়ে পড়লো সারা শরীরে। চিনবে, খুব শীঘ্রই চিনবে, মনে করো রিয়াদ, মনে করো। তারপর হঠাৎই চারপাশে সব অন্ধকার হয়ে গেল। 1 শতাব্দী আগের এক রাত। রিয়াদ দেখলো সে এক অন্য কোথাও দাঁড়িয়ে আছে। তার চারপাশে জমিদার বাড়ির ভেতরে একটি ঘর। সেখানে পুরনো আসবাবপত্র, ঝাড়বাতি জ্বলছে, বাতাসে আতর আর ধুলোয় মিশ্রিত গন্ধ। একটা বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে আছে এক তরুণী। তার পরনে লাল রঙের কালো শাড়ি, গলায় মুক্তোর হার, চোখে একরাশ কষ্ট। রিয়াদের বুক ধক ধক করে উঠল।
তরুণী ধীরে ধীরে আয়নায় তাকালো, তারপর ফিসফিস করে বলল, তুমি আমাকে কথা দিয়েছিলে রিয়াদ। রিয়াদ হা করে তাকিয়ে রইল। এই মেয়েটা কে, আর সে কেন বলছে রিয়াদ ওকে কথা দিয়েছিল? রিয়াদের শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে যেন একটা দুঃস্বপ্নের ভেতর চলে এসেছে, যেখানে বাস্তব আর কল্পনার ফারাক নেই। সে তাকিয়ে আছে সেই লাল শাড়ি পরা তরুণীর দিকে, তার বড় বড় কাজল পরা চোখ, বড় দুঃখ আর অভিমান নিয়ে সোজা রিয়াদের দিকে তাকিয়ে আছে। কে তুমি? রিয়াদ ফিসফিস করে বলল। তরুণী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আয়না। তার প্রতিচ্ছবি একটু একটু করে বিকৃত হয়ে যেতে লাগলো, যেন সামনে কোনো ফাটল দিয়ে পুরনো স্মৃতি গুলো বেরিয়ে আসছে। তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি পারিনি। রিয়াদের মাথায় অদ্ভুত যন্ত্রণা হতে শুরু করলো। মনে হলো তার ভেতর একটা দম বন্ধ করা স্মৃতি জেগে উঠতে চাইছে। তার চারপাশের দৃশ্যটা গোলাটে হয়ে গেল। জমিদার বাড়ির সেই বিশাল বারান্দা দাঁড়িয়ে আছে এক তরুণ। তার পরনে সাদা পাজামা, পাঞ্জাবি, মাথায় মুকুট, চারপাশে প্রদীপ, আলো জ্বলছে, সারা বাড়ি সজ্জিত। এই তরুণটা রিয়াদের মতো দেখতে। তার সামনে দাঁড়িয়ে আছে সেই তরুণী, চোখে পানি, কাপা কাপা ঠোঁট। তুমি আমাকে ভালোবাসো, তাই না? তরুণী ফিসফিস করে বলল। তরুণ মাথা নিচু করে বলল, হ্যাঁ। কিন্তু কি? তরুণী গভীর দৃষ্টি নিয়ে বলল, আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে চাই, কিন্তু পারবো না। আমার পরিবার আমাকে কখনো মেনে নেবে না। তরুণী কেঁদে উঠল, তাহলে আমিই চলে যাব। আমি তোমার অপেক্ষা করব চিরকাল। সে এক পা পেছনে সরল, তারপর ঝাঁপ দিল বিশাল ঝর্ণার নিচে। তরুণ চিৎকার করে তার দিকে দৌড়ালো, কিন্তু ততক্ষণে সব শেষ। রিয়াদ ধর্মর করে জ্ঞান ফিরে এলো। তার মুখের সামনে ছায়াটা আবার গড়ে উঠল। তার ফ্যাকাশে ঠোঁট কাঁপছে, চোখে অসীম শূন্যতা। তুমি আমাকে কথা দিয়েছিলে রিয়াদ। রিয়াদের মনে পড়ল এই ছায়াটা, এই তরুণী, সে ছিল প্রেমিক 1 শতাব্দী আগে। রিয়াদের মাথার ভেতর সবকিছু ঘুরতে লাগলো। এই ছায়াটা, এই অভিশপ্ত বাড়ি, 100 বছর আগে সেই ভালোবাসা, সব কি সত্যি? সে ফেল করে তাকিয়ে রইল ছায়ার দিকে। তরুণী ছায়া এক ধাপ এগিয়ে এলো, তার ফ্যাকাশে ঠোঁটে দুঃখের চাপ। তুমি আমাকে ফেলে চলে গিয়েছিলে রিয়াদ। রিয়াদের বুক ধক করে উঠল। না, আমি তো কিছু জানি না। ছায়াটা একটু হেসে বলল। একটা শীতল বাতাস তার চারপাশে ঘুরপাক গেল। তুমি হয়তো এই জন্মে জানো না, কিন্তু তোমার আত্মা জানে। মনে করো রিয়াদ, মনে করো। রিয়াদের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। হঠাৎই মাথার ভেতর আরো ঝড় বয়ে গেল। একটা অস্পষ্ট স্মৃতি ভেসে উঠল। বারান্দায় দাঁড়িয়ে আছে সেই তরুণ, ঠিক যেমন কয়েক মুহূর্ত আগের স্মৃতি দেখছিল সে, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। তরুণী 2 হাত বাড়িয়ে অনুরোধ করছে, দয়া করে যেও না, আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি। কিন্তু তরুণীর চোখে শুধুই অভিমান। তুমি প্রতিশ্রুতি ভেঙেছ, এখন আর ফিরে আসার কোনো মানে নেই। বাতাস ভারী হয়ে উঠল। তরুণী ধীরে ধীরে চোখ বুজলো, তারপর বলল, আমি তোমার জন্য অপেক্ষা করব যতদিন না তুমি ফিরে আসো। বর্তমান। রিয়াদ হঠাৎ চিৎকার করে উঠল, আমি, মনে পড়ছে, তুমি অনামিকা। ছায়ার মুখে দুঃখের হাসি ফুটল। অবশেষে মনে পড়লো, তাই না? রিয়াদের গায়ে কাঁটা দিয়ে উঠল। 100 বছর আগে সে এই মেয়েটাকে ফেলে গিয়েছিল। এখন সে ফিরে এসেছে তার প্রতিশোধ নিতে, নাকি ভালোবাসা ফিরিয়ে নিতে। রিয়াদের মনে সব স্পষ্ট হয়ে গেল। সে বুঝতে পারলো এই ছায়া কোনো সাধারণ বোধ নয়, এটি তারই অতীত জীবনের ভুলের ফল। গত বছর আগে সে তার প্রেমিক অনামিকাকে ফেলে গিয়েছিল, আর তার অভিশাপের কারণে আজ সে এখানে আটকে আছে। রিয়াদ চিৎকার করে বলল, অনামিকা, আমি তোমার সাথে প্রতারণা করিনি, আমার হাত পা বাঁধা ছিল। ছায়াটি ধীরে ধীরে কেঁপে উঠল। তাহলে কেন ফিরলে না? কেন আমাকে অপেক্ষায় রাখলে? রিয়াদের চোখের পানি চলে এলো। সে বুঝতে পারছে এই অপেক্ষাই ছিল অনামিকার অভিশাপ। সে অপেক্ষা করতে করতে ধীরে ধীরে ছায়ায় পরিণত হয়েছে, আর এখন তার প্রতিশোধের আগুন এই জমিদার বাড়ির অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে। গিরিবালা বলেছিলেন, অভিশাপ কেবল ভালোবাসা দিয়েই ভাঙা যায়। রিয়াদ এক ধাপ এগিয়ে এলো। তুমি যদি আমাকে বিশ্বাস করো, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি। এখন যদি পারো আমাকে মুক্তি দাও। অনামিকার চোখে অশ্রু জমজম করছে। তুমি কি সত্যি এখানে আমাকে ভালোবাসো? এখনো আমাকে ভালোবাসো? রিয়াদ দ্বিধা না করে বলল, হ্যাঁ, এবং আমি তোমাকে আবার হারাতে চাই না। এক ঝলক ঠান্ডা বাতাস বইল। পুরো জমিদার বাড়ি যেন কেঁপে উঠল। দেয়ালে ঝোলানো পুরনো ছবি ভেঙে পড়লো। জানালাগুলো প্রচন্ড আওয়াজে করে খুলে গেল। অনামিকার ছায়ার শরীর থেকে কালো কুয়াশা বেরিয়ে আসতে লাগলো।
আকাশে বজ্রপাত হলো। অনামিকা কাঁদতে কাঁদতে বলল, তাহলে এসো, আমার সঙ্গে চলো চিরতরে। রিয়াদ মুহূর্তের জন্য থমকে গেল। সে কি সত্যি ওর সঙ্গে চলে যাবে? হঠাৎ রহিম চিৎকার করে উঠল, না, আপনি এভাবে চলে যেতে পারেন না। আপনি এখানকার মানুষ, এটা আপনার জীবন নয়। রিয়াদের চোখ খুলে গেল। সে বলল, না অনামিকা, আমি তোমার সাথে যেতে পারবো না, কিন্তু আমি চাই তুমি শান্তি পাও। এই কথায় অনামিকার শরীর থেকে এক ধরনের আলো বেরিয়ে এলো। তার ছায়া দেহ ধীরে ধীরে ক্ষয় হয়ে যেতে লাগলো। শেষবারের মতো সে হাসলো। তুমি তোমার প্রতিশ্রুতি রেখেছ রিয়াদ, এবার আমি মুক্ত। এক মুহূর্তের মধ্যে সে হাওয়ায় মিশে গেল। বাতাস স্তব্ধ হয়ে গেল। জমিদার বাড়ির চারপাশে অন্ধকার ধীরে ধীরে কমতে লাগলো। অভিশাপ শেষ। রিয়াদ আর রহিম বাইরে বেরিয়ে এলো। গিরিবেলা দূরে দাঁড়িয়েছিলেন। শেষমেশ তুমি সত্যিই খুঁজে পেয়েছ। রিয়াদ একটা দীর্ঘশ্বাস ফেলল। অনামিকা এখন মুক্ত এবং সেও নিজেও মুক্ত। তো বন্ধুরা, এই ছিল আমাদের ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন। এবং আপনারা কেমন ঘটনা চান এটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।